প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার ব্যবস্থা রয়েছে। আজ যে বিষয়টি নিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা হবে সেইটির শিরোনাম হচ্ছে শরতেও ডেঙ্গুর শঙ্কা। আমন্ত্রিত যে দুই অতিথি এ বিষয়ে কথা বলবেন তাদের সঙ্গে পরিচয়ের পর্ব সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুবাইদুর রহমান। এরপরে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন। ধন্যবাদ। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয় শরতেও ডেঙ্গুর শঙ্কা এই নিয়ে। তবে তার আগে একটু দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। আইন ও রাজনীতির অঙ্গনে সংবিধান সংস্কার নিয়ে মত পার্থক্য। কেউ চায় সংশোধন, কেউ চায় আন্দোলনের আলোকে নতুন করে লিখতে। বিআইডব্লিউটি এর আপত্তিতে আটকেছে তুরাগ নদীর উপর সেতু নির্মাণ। মিরপুরের বেড়িবাঁধ ও সাভারের কাউন্দিয়ার লাখো মানুষের চলাচলে দুর্ভোগ। গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনেছে বলেছেন প্রধান বিচারপতি। সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিতের আহ্বান। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ নিখোঁজ, অনেক সম্পত্তিও বেদখল হয়েছে বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা চেয়েছে হাইকোর্ট। অর্থ পাচারের তথ্য চেয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগ। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমরা আজ কথা বলবো ডেঙ্গু প্রসঙ্গে। ডেঙ্গু প্রসঙ্গে কথা বলতে হচ্ছে যে কারণে, সেটি হচ্ছে যে এটি একটি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং আমরা যে দিনটি পেরিয়ে এলাম রবিবার, সেদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 8 জন, যেটি এবছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু বা 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু। এবং একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত হয়ে 1221 জন। এটিও এবছরের একদিনে বা 24 ঘন্টায় সর্বোচ্চ পরিমাণ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা। তো এই চিত্রটি কি আরও খারাপের দিকে যাবে কি না, সেই শঙ্কা মানুষের ভেতরে কাজ করছে। তবে একটু হয়তো স্বস্তি এরকম পাওয়া যাচ্ছে যে গেল বছরে যে ভয়াবহতাটা এবার হয়তো সেটা নাও হতে পারে। আমরা যদিও জানি না, এখনো বছরের 3টি মাস এখনো বাকি রয়ে গেছে। কারণ গেল বছরে প্রায় 3.25 লাখের মতন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং মারা গিয়েছিলেন 1705 জন। তো এবারে পরিস্থিতিটি কেমন? ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছে যাব, একটু বুঝতে চাইব। জি, ধন্যবাদ। ঠিকই খুবই উদ্বেগজনক খবর যে এবছরে সর্বোচ্চ মৃত্যু আজকে হয়েছে। তো এডিস মশার প্রজননের যদি অনুকূল পরিবেশ থাকে তাহলে কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারি না। এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার প্রচণ্ড গরম পড়ছে। বৃষ্টি যেদিন একদম থেমে যাবে তারপরে 1 থেকে 1.5 মাস এডিস মশার তাণ্ডব আমাদের সহ্য করতে হবে। কারণ মশার জীবনচক্র এবং ডেঙ্গু রোগীকে দংশন করে সেটা মশার শরীরে পরিপক্ক হয় আবার মানুষের কাছে নিয়ে যাওয়া, এটা 1 মাস 1.5 মাস সময় লাগে। তো এখনও যেহেতু বৃষ্টির আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেটা আছে এবং তাপমাত্রাও আছে, সে আশঙ্কাটা আছে। আরেকটা হচ্ছে যে ডেঙ্গির যে আপনার ভাইরাসের ধরন, 3 নম্বর ধরনটাই এখন বেশি পাওয়া যাচ্ছে। তো গত বছরও 3 নম্বর ধরনটা ছিল। তো এই কারণে যারা গত বছরও ডেঙ্গুর সেরোটাইপ 3 দ্বারা আক্রান্ত হয়েছেন তারা এবার একই সেরোটাইপ দিয়ে আক্রান্ত হবেন না, কারণ সেটার বিরুদ্ধে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে গেছে। ডেন 3 বলে এটাকে, ডেন 3 ভাইরাস। কাজেই এটা একটা প্রাকৃতিকভাবে এটা হয়তো আমাদের কিছুটা হয়তো কম, কিন্তু আমরা জানি না যদি ডেন 4 চলে আসে, যেটা আমাদের বাংলাদেশে আছে, হয়তো এই বছর খুব একটা নেই, বা ডেন 2 গত বছর ছিল, এবারও একটু কিছুটা কম, বা ডেন 1 যদি এবার আসে 1 নম্বর, যেহেতু 4টা ধরনই বাংলাদেশে কম বেশি হয়েছে,
কাজেই একেবারে নিশ্চিন্ত হওয়া যাবে না, কারণ একাধিক ডেঙ্গুর ধরন আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, সেক্ষেত্রে হঠাৎ করে বেড়ে যেতে পারে। তবে আমাদের এখানে রোগীর সামগ্রিক সংখ্যা হয়তো গত বছরের সমান হয়নি, কিন্তু আমাদের বিপদের বিষয় হচ্ছে যে রোগী অনুপাতে যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু সারা পৃথিবীতেই সর্বোচ্চ, এমনকি গত বছরের চেয়ে সর্বোচ্চ। অর্থাৎ 100 জন রোগীর ভিতরে মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি যারা এই যাবৎ যতজন মৃত্যুবরণ করেছেন তাকে যদি আপনি ভাগ দেন টোটাল সমগ্র রোগীর সংখ্যায়, তাহলে কিন্তু অনুপাতটা অনেক বেশি। এটাকে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। এটা স্বাস্থ্য যে সংগঠিত করা, সেটাকে যদি বিকেন্দ্রিত করতে না পারি, এক জায়গাতেই বড় বড় হাসপাতালে কেন্দ্রীভূত থাকে, তাহলে আমার মনে হয় শুধুমাত্র জনবল দিয়ে আর চিকিৎসা সরঞ্জাম দিয়ে মৃত্যু আমরা ঠেকাতে পারবো না। দরকার হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থাটা সহজলভ্য করা, যেটাকে আমরা বলি প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায়, সেটা কিন্তু করলে রোগীর সংখ্যা বেশি দেখাবে, কিন্তু জটিল রোগীর সংখ্যা কমে আসবে। যারা ডেঙ্গু শনাক্ত হবে তারা সাবধান হয়ে যাবে। এবং আরও একটা ব্যবস্থা করা দরকার, যেটা আমি প্রায় বলে থাকি, যে যারা ঝুঁকিপূর্ণ বয়সে আছে, শিশু, বয়স্ক এবং যারা দীর্ঘদিন ধরে অন্যান্য রোগে ভুগছেন, ব্লাড প্রেশার বলুন, ডায়াবেটিস বলুন, কিডনি ডায়ালিসিস হচ্ছে, ক্যান্সারের ওষুধ খাচ্ছেন, অ্যাজমা হচ্ছে, তারা যদি ডেঙ্গু শনাক্ত হয়, এই মুহূর্তে তার শরীরে জটিলতা দেখাচ্ছে না, তাদেরকে অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে রাখা উচিত। সেটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া দরকার নেই, মধ্যবর্তী প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং খুবই উন্নত মেডিকেল কলেজ হাসপাতালে মাঝামাঝি একটা মাধ্যমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেটা জেলা হাসপাতাল গ্রামাঞ্চলে আছে, বা ঢাকা শহরে সিটি কর্পোরেশনের হাসপাতাল রয়েছে, রেলওয়ে হাসপাতাল রয়েছে, এগুলোকে কার্যকরী করে ওসব জায়গায় যদি আমরা পর্যবেক্ষণে রাখি এই সমস্ত রোগীকে, তাহলে তারা যদি যারা জটিলতা পাবে তারা দ্রুতই অ্যাম্বুলেন্সে করে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বড় মেডিকেল কলেজ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কাজে লাগতে পারে। আর গ্রামাঞ্চলে কাঠামো আছে, আমি যেটা বললাম, এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা এবং তৃতীয় পর্যায়ে টার্সিয়ারি, এই কাঠামোগুলো গ্রামে ভালো আছে, কিন্তু সেখানে যথেষ্ট জনবল নেই, যথেষ্ট চিকিৎসা সরঞ্জাম নেই, সেখানে এই সমস্যা। আর আমাদের বড় বড় শহরাঞ্চলে রোগীর সংখ্যা বেশি, কিন্তু এখানে সব কিছু কয়েকটা মেডিকেল কলেজ হাসপাতাল বড় বড় সেখানে সীমাবদ্ধ। ফলে এখানে শনাক্ত না হওয়ার কারণে একজন ডেঙ্গু রোগী যখন খুব ক্রিটিক্যাল অবস্থায় পড়ে আছে, খুবই খারাপ অবস্থায়, সে তখন শেষ মুহূর্তে হাসপাতালে আসছে। হাসপাতালে আসলেও দেখা যাচ্ছে সিটের সংকট, ফ্লোরে থাকতে হচ্ছে, অ্যাডমিশন নিতে দেরি হচ্ছে, তাকে ট্রলি নেই, নেই, তাহলে সে তো তাকে বাঁচানো যাচ্ছে না। কাজেই এই ভিড়টা বিকেন্দ্রীকরণ করা যায় শহরাঞ্চলে, যদি প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য কতগুলো প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করে দেওয়া যায়, মাধ্যমিক স্বাস্থ্যসেবা ডেজিগনেট করা যায়, আমাদের ম্যান পাওয়ারটাকে বিকেন্দ্রিত করা যায় এবং সুবিধার বিকেন্দ্রীকরণ করা যায়। আর গ্রামাঞ্চলে যেখানে রোগী বেশি, সেখানে যে সমস্ত গতবার দেখেছি যে সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা আছে, ওখান থেকে খুব একটা রোগী ঢাকাতে কিন্তু আসেনি, কারণ উপজেলা পর্যায়ে শনাক্ত হচ্ছে, সেখানেই তারা ভর্তি হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ বয়সের। সেখান থেকে যদি জটিল হচ্ছে, ওই জেলায় প্রায় জেলাতেই মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে বা তার নিকটস্থ বড় শহরে রয়েছে, সেখানে যাচ্ছে, সেখান থেকে খুব একটা রোগী ঢাকায় আসছে। যেসব জায়গায় নেই, হয়তো উপজেলা হেলথ কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা নেই, কিংবা চিকিৎসকের সংখ্যা অপর্যাপ্ত বা অন্য সমস্যা আছে, সেখান থেকে তারা অসুস্থ হওয়ার পর যখন খুব ক্রিটিক্যাল অবস্থায় তারা ঢাকায় আসতে আসতে রাস্তার মধ্যেই অনেকে কিন্তু খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। কাজে এই বিষয়টা কিন্তু আমাদের যেই সম্পদ আছে, যেই জনবল আছে, এটাকে যদি আমরা একটু ভালোভাবে অর্গানাইজ করি, বিকেন্দ্রিত করি, এবং যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি এখানে সহায়তামূলক নজরদারি করেন, তাহলে কিন্তু মৃত্যু সংখ্যাটা কিন্তু আমরা কমাতে পারি। ডেঙ্গু রোগীর সংখ্যা এই মুহূর্তে হয়তো অতটা কমানো যাবে না, কারণ ডেঙ্গু নিয়ন্ত্রণের যদি আমরা করেও ফেলি আজকে, তার ফলাফল পেতে 3-4 বছর লাগবে। কিন্তু এখন তো ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজও একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই করছে না। কাজেই এই মৃত্যুটা কমানো কিন্তু সম্ভব। এটা মানে হাসপাতাল কেন্দ্রিক চিন্তা না করে জনগোষ্ঠী কেন্দ্রিক, যেটাকে আমরা বলি জনস্বাস্থ্য কেন্দ্রিক, যদি আমরা একটু চিন্তাটা করি, তাহলে কিন্তু রোগীর সংখ্যা হয়তো শনাক্ত দেখাবে বেশি, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা আরও অনেক কমাতে পারবো, ফলে অনুপাতটা কিন্তু অনেক কমে আসবে। আচ্ছা, ধন্যবাদ মুশতাক, আপনার কাছে আবারও আসবো। এবার যাচ্ছি
ব্রিগেডিয়ার জেনারেল সভাপতি মোহাম্মদ জুবাইদুর রহমান, আপনার কাছে আপনি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সিটি কর্পোরেশনগুলো নগরীর ক্ষেত্রে, এবং বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আমাদের যথেষ্ট পরিমাণ অগ্রগতি না হওয়ার জন্যে একদম বড় যে 3টি কারণকে দায়ী করে, সেগুলো হলো আমাদের অপরিকল্পিত নগরায়ন, কর্তৃপক্ষের ব্যর্থতা এবং স্বাস্থ্য খাতের দুরবস্থা। অর্থাৎ দ্বিতীয় যে কারণটিকে দায়ী করেন বিশেষজ্ঞরা, সেই জায়গাটিতে কিন্তু একটা বড় ভূমিকা সিটি কর্পোরেশনগুলোর থাকা উচিত ছিল। আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতার নিরিখে একটু শুনবো যে কোথায় সংকটগুলো হয়েছে বা কেন আসলে একদম মানে খুব প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হয়নি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আপনি আজকে যে মৃত্যুর যে সংখ্যাটা আপনি বললেন যে হাইয়েস্ট এই সিজনে 8 জন মানুষ মারা গেছে, এবং যেটার ভেতরে বরিশাল ডিভিশনে 1 জন, খুলনা ডিভিশনে 1 জন, আর বাকি 6 জন কিন্তু ঢাকা সিটিতে মারা গেছে। তার ভেতরে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীনে 1 জন, আর দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীনে 5 জন। অর্থাৎ সিটি, এটা কিন্তু আপনার আসলে ডেঙ্গি যখন প্রথম বাংলাদেশে হয়েছিল তখন কিন্তু এটাকে বলা হচ্ছিল যে এটা ঢাকা ফিভার, যেহেতু ঢাকা কেন্দ্রিক ছিল। এরপরে দেখুন এখন কিন্তু ঢাকাতেও যে পরিমাণ ডেঙ্গি পেশেন্ট হচ্ছে, সারা দেশ মিলেও কিন্তু ওই পরিমাণই ডেঙ্গি পেশেন্ট হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায়, উপজেলায়, সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে। তার মানে আপনার এটার যে, আর পাশাপাশি আমাদের এই শহরে যেটা ইয়েটা হচ্ছে, আপনার পেশেন্ট আমরা কেন বেশি দেখছি, মূলত পেশেন্ট যখন একটু খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্ন মফস্বল অঞ্চল থেকে সরাসরি ঢাকার বিভিন্ন টার্সিয়ারি লেভেল হসপিটাল যেগুলো রয়েছে এইগুলোতে রেফার্ড করা হচ্ছে। পেশেন্ট আস্তে আস্তে, যেটা আমাদের মোশতাক ভাই বলেছেন, আস্তে আস্তে পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এবং পেশেন্ট মারা যাচ্ছে অনেক ক্ষেত্রেই। তবে এই ক্ষেত্রে আমি যেটা মূলত সবসময় যে মনে করা হয় যে সিটি কর্পোরেশনের যে ব্যর্থতা রয়েছে, অথবা তারা পরিকল্পনার অভাব রয়েছে, অথবা সঠিকভাবে তারা মেজার্সগুলো নিতে পারে নাই, যেটা আমি এই ক্ষেত্রে বলবো যে আসলে যে সিটি কর্পোরেশনে যেই জনবল রয়েছে, তাদের যে অবকাঠামো রয়েছে, এবং তারা যে সমস্ত কীটতত্ত্ববিদ রয়েছেন তাদের পরামর্শক্রমে এবং আধুনিকতম চিকিৎসা পদ্ধতিগুলো কিন্তু তারা প্রয়োগ করে থাকে বিভিন্ন আমার এই লার্ভিসাইড করার জন্য, অথবা আপনার অ্যাডাল্টসাইড করার জন্য, মশক নিয়ন্ত্রণের জন্য। এখানে সিটি কর্পোরেশনে সবসময় 3টা পার্টি রয়েছে। একটা আমি বলবো যে এটা হলো, আমরা যদি বলি যে সিটি কর্পোরেশনকে ইটসেলফ ইজ এ পার্টি, গভর্নমেন্ট এবং অন্যান্য সংস্থাগুলো যদি আরেকটা পার্টি বলি, আর আমার জনসাধারণ যারা রয়েছেন, সম্মানিত নাগরিকবৃন্দ, তারা একটা পার্টি। এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন যেমন ভূমিকা রয়েছে যে মশক নিয়ন্ত্রণের জন্য, পাশাপাশি নাগরিকদের সচেতনতা এবং তাদের কার্যকরী কিছু পদক্ষেপ তাদেরকেও নিতে হবে। কারণ আপনি দেখবেন যে ডেঙ্গি কিন্তু আপনার বলা হয় যে ডোমেস্টিক মস্কিটো, যে আপনার এডিস মস্কিটো, এটা হলো আপনার ঘরে জন্মায়, ঘরের মানুষকে কামড়ায় এবং সেখানেই তারা আক্রান্ত হয়। কাজেই ঘরের ভেতরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নাগরিকদের, যারা ওই ঘরে বসবাস করছেন তাদেরই কিন্তু দায়িত্ব। তাদেরকে সচেতনভাবে কোথাও পানি জমতে দেওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও আমরা যেই সমস্ত কথাগুলো বলে থাকি যে নারিকেলের খোসা, অথবা আপনার যে ডিসপোজেবল প্লেট, গ্লাস, যে কোনো পরিত্যক্ত ভাঙা বালতি বা আপনার বিভিন্ন কন্টেইনার, রঙের টিন, এইগুলোকে যত্রতত্র না ফেলে রেখে এগুলোকে বাড়ি থেকে দূর করতে হবে। আমাদের কিন্তু এক ধরনের একটা টেন্ডেন্সি আছে যে আমরা করি কি, সব কিছু কাজে লাগুক অথবা না লাগুক বাড়িতে জমিয়ে রাখার একটা প্রবণতা আছে, এবং সেটার জন্য আমাদের সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, আমাদের পছন্দের জায়গা হলো ছাদের চিলেকোঠায়, এবং যেখানে হয়তো ঠিকমতো ভিজিটও করা হয় না, বৃষ্টি আসলে পরেই পানি একটু জমে যায় এবং সেগুলোর ভেতরে এইগুলো আপনার এই মশাগুলো আমাদের অজান্তেই জন্মে যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে হ্যাঁ, সিটি কর্পোরেশন যতটুকু কাজ করা প্রয়োজন ছিল, যতটুকু সাফল্য অর্জন করার প্রয়োজন ছিল, সেইটুকু অবশ্যই অর্জন করতে পারেনি। এটার বিবিধ কারণ আছে। এটা একটা আপনি নিজেও বলেছেন যে অপরিকল্পিত নগরায়ন একটা বড় কারণ। কারণ আপনার হলো কি যে আপনার এই ধরুন একটা সুন্দর একটা অট্টালিকা, খুবই মাল্টি স্টোরিড চমৎকার একটা বিল্ডিং, পরিচ্ছন্ন,
তার পাশেই আবার আপনি দেখবেন যে হয়তো কয়েকটা বস্তিঘর, তার পাশে আবার দেখবেন যে একটা আপনার প্লট খালি পড়ে রয়েছে, অথবা যেটা আমরা এমনও দেখি যে একটা সুরম্য অট্টালিকা, তার পেছনটি আসলে পেছনটা এক্স্যাক্টলি পেছনে আপনার ওইভাবে ব্যাকইয়ার্ডটাকে তারা সেভাবে দেখছেও না, গুরুত্বও দিচ্ছে না, এবং সেখানে হয়তো দরিদ্র কিছু জনগোষ্ঠী বসবাস করছে, তাদের সেখানে কিন্তু ওইভাবে মসকিটো ব্রিডিং হচ্ছে। এবং সেগুলো থেকে আবার ঢাকা সিটিতে অনেকগুলো স্লাম রয়েছে, 5 শতাধিক বস্তি রয়েছে, এবং আপনি জানেন যে গুলশান বনানী সবচেয়ে অভিজাত এলাকা, এখানেই দেশের সর্ববৃহৎ বস্তিটা রয়েছে করাইল বস্তি। তো এরকমভাবে অনেকগুলো বস্তি, আমরা প্রত্যেকটা বস্তিতে গিয়ে কাজ করেছি, আমরা দেখেছি যে কোনো কোনো বস্তিতে ঢোকাই যায় না, আপনি ঢুকে যে ঠিক মতো আপনি সেখানে লার্ভিসাইড বা আপনার মশা নিরোধক ওষুধ প্রয়োগ করবেন সেইটা আপনার করাই যায় না, কারণ হয়তো নিচে খালের ওপরে তারা বাঁশের খুঁটি দিয়ে মাচা তৈরি করেছে। মশা নিরোধক ওষুধের ক্ষেত্রে কিন্তু একটা অভিযোগ আছে যে অকার্যকর ওষুধ প্রয়োগ করার একটা অভিযোগ আছে। এটা কিন্তু আমরা অনেকে বলি কি যে বলে থাকি, বা সাধারণ মানুষ এটা বলে থাকেন, এটা অনেকটাই কিছুটা হলো যে তাদের অজ্ঞতা প্রসূত। কারণ এটাকে আমরা এজন্যই বলছি যে কোনো মশার নিরোধক যে লার্ভিসাইড অথবা অ্যাডাল্টিসাইড এইগুলো প্রয়োগ করার আগে 3টা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, এবং সেইগুলো কিন্তু সব অথেন্টিক ল্যাবরেটরি, যেরকম IDCR এর ল্যাবরেটরি, মোশতাক ভাই ছিলেন ওখানে, তারপরে আপনার প্ল্যান্ট প্রোটেকশন উইং আছে কৃষি মন্ত্রণালয়ের, তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, আর সিটি কর্পোরেশনের নিজস্ব একটা ল্যাবরেটরি আছে, সেখানে পরীক্ষা করা হয়। এই অভিযোগটা আমরা অমূলক ধরে নেব। এটা অমূলক, আসলে এটা আমি বিনয়ের সাথে বলছি যেটা এটা অমূলক। কারণ হলো যে আপনার এরপরে আবার আরেকটা জিনিস আছে, যে কোনো একটা লার্ভিসাইড অথবা অ্যাডাল্টিসাইড মাঠ পর্যায়ে প্রয়োগ করার জন্য শতকরা 90% কার্যকরী হতে হবে মিনিমাম। আমরা যতগুলো টেস্ট করেছি সোফার, কোনোটাই আপনার 95% নিচে আমরা কার্যকরী পাইনি, অর্থাৎ কোনোটা 98-99% কার্যকরী, অর্থাৎ আপনার 100% অলমোস্ট কার্যকরী। কাজে এখানে আমি অন্তত এটুকু বিনয়ের সাথে সবার অবগতির জন্য বলতে চাই যে আমরা যেগুলো লার্ভিসাইড অ্যাডাল্টিসাইড যেগুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয় সিটি কর্পোরেশনগুলো থেকে, এগুলো কার্যকরী, কিন্তু হয়তোবা সব জায়গায় সঠিকভাবে প্রয়োগ করা যাচ্ছে না, কারণ কিছু কিছু জায়গা রয়েছে দুর্গম, অনেক জায়গায় মানুষের বাড়ির ভেতরে গিয়ে কিন্তু সিটি কর্পোরেশন কখনো লার্ভিসাইড বা অ্যাডাল্টিসাইড প্রয়োগ করে না, কারণ বাড়ির ভেতরে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সেই বাড়িতে যারা বসবাস করেন তাদের। সিটি কর্পোরেশন থেকে শুধুমাত্র যে সমস্ত পাবলিক প্লেসগুলো রয়েছে, রাস্তাঘাট, নর্দমা, আপনার পার্ক, তারপরে আপনার অন্যান্য পাবলিক প্লেস, সেইগুলো জায়গাতে সিটি কর্পোরেশন। আচ্ছা, আপনাদের কি এমন কি কোনো স্টাডি আছে যে অভ্যন্তরীণভাবে এডিস মশার উৎপাদন এবং বাহ্যিকভাবে উৎপাদনের এর ভেতরে রেশিওটা ধারণা করতে পারা যেতে পারে এরকম কোনো? আচ্ছা, না এরকম আসলে দেখুন, সিটি কর্পোরেশন তো কোনো গবেষণাধর্মী প্রতিষ্ঠান নয়, আমরা তো এই ক্ষেত্রে সবাই বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রেই আমরা কাজ করেছি বা কাজ করে থাকে সিটি কর্পোরেশন। তবে আমাদের অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি যে অধিকাংশ মশাই কিন্তু বাড়ির ভেতরে উৎপন্ন হচ্ছে, এবং তার ভিতরে একটা অ্যালার্মিং একটা সেক্টর হলো আপনার আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো আমরা একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে হয়তো, এবং আপনি একটা জিনিস খুবই ইন্টারেস্টিং বাংলাদেশের জন্য, যতই পুরনো এলাকা হোক না কেন, যতই পুরনো কমিউনিটি হোক না কেন, এটা আপনি মোহাম্মদপুর হোক, ধানমন্ডি হোক, অথবা আপনার মিরপুর হোক, যে কোনো জায়গায় আপনি দেখবেন যে এমন কোনো রাস্তা পাবেন না বা এমন কোনো আপনার কমিউনিটি পাবেন না যেখানে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে না, এরকম পাবেন না। কিন্তু যে এই এলাকায় কনস্ট্রাকশন একদমই শেষ হয়ে গেছে, এখানে আর কনস্ট্রাকশন নতুন করে হচ্ছে না, এরকম নাই। নির্মাণাধীন বড় ভবনগুলো একটা বড় একটা থ্রেট, কারণ তারা কিউরিংয়ের জন্য পানি জমিয়ে রাখে, তারপরে বেসমেন্টে পানি জমিয়ে রাখে, আপনার ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের ভেতরে পানি জমিয়ে রাখছে এবং ওইখান থেকে পানিগুলোকে ব্যবহার করছে। এখানে মানে মিলিয়নস অফ লার্ভা এখানে, এটা আসলে একটা আন্ডার কনস্ট্রাকশন বা বিল্ডিংয়ে আমরা ইনিশিয়ালি দেখেছি যে পরিমাণ লার্ভা পাওয়া যেত, হয়তো ওইটাই ওই কমিউনিটিকে
সবাইকে অ্যাফেক্ট করার জন্য যথেষ্ট ছিল। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরছি আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। ডাক্তার মুস্তাফা হোসেন, এবার আপনার কাছে আসছি। 2019 সালের ডেঙ্গু মহামারীর আগ পর্যন্ত আমরা ডেঙ্গুকে একটা নগর ভিত্তিক বা শহর ভিত্তিক সমস্যা বলে জানতাম, কিন্তু 2019-এর পর আমরা দেখলাম যেটা সারা দেশেই ছড়িয়ে গেল, যেটা 2023 সালে এসে একটা ভয়াবহ রূপ নিল। তো সেক্ষেত্রে আমরা কি 2019 থেকে এর আগের যে সময়গুলো আছে সেগুলি কি আমরা কি গুরুত্ব দেইনি, বা আমরা কি সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছি? আর যদি নিয়ে থাকি এবং যদি সফল হয়েই থাকি, তাহলে 19-এর পরে এটি সারা দেশে ছড়িয়ে গেল কি করে, এবং 23-এ এরকম মহামারী, প্রবল মহামারী একটাই হলো কিভাবে? এই অনেকগুলো প্রশ্ন আমাদের মাঝখানে সবসময় কাজ করে, একটু শুনবো আপনি কি ভাবেন। জি হ্যাঁ, এটাকে ডেঙ্গির যে আমাদের বাংলাদেশের স্থানীয় মহামারী বলি যদি আমরা, এটার গুরুত্ব দিয়ে তাকে সমন্বিতভাবে মোকাবেলার বিষয়ে আমার মনে হয় যারা দায়িত্বে আছেন তাদের এই বিষয়ে যতটুকু গুরুত্ব দেওয়া উচিত সেটা দেখছি না আমরা। যেমন গত বছরই যখন আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, রোগতত্ত্ব নিয়ে কাজ করি, বললাম যে এটা একটা আমাদের দেশের জন্য একটা স্বাস্থ্য বিষয়ক এমার্জেন্সি, তারা এটা খুবই প্রতিক্রিয়া দেখালেন যে না না, এটা কোনো জরুরি অবস্থা না। তো জরুরি অবস্থা না, এত মানুষ মারা যাচ্ছে এবং এটা প্রতিরোধযোগ্য জরুরি অবস্থা যদি হয়, সেটা যদি কাজ করতে না পারে, সেটা কিন্তু খুব দুঃখের বিষয়। কাজেই বাংলাদেশে যদিও আমাদের ইতিহাস নেই যে শুধুমাত্র রাজনৈতিক কারণে আমরা জরুরি অবস্থা ঘোষণা করি, কিন্তু স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করি না। এতে সমস্যা হয়। একটা জনগণ যেন আতঙ্কিত না হয়, সেটা অবশ্যই দেখার কর্তব্য। কিন্তু যদি আমরা অভ্যস্ত করি মানুষকে, এটাকে স্বাস্থ্যের জরুরি অবস্থা সবাই মিলে কাজ করতে হবে, আতঙ্কিত হবার জন্য না। আরেকটা হচ্ছে যে আমাদের যে সমগ্র সরকার মিলে কাজ করা, সেরকম জরুরি অবস্থা যদি আমরা মনে করি, তাহলে সমগ্র সরকার মিলে একসাথে কাজ করে। আর আন্তর্জাতিকভাবেও কিন্তু তারা এগিয়ে আসে। যেমন গতবার যখন আমাদের বিভিন্ন উপকরণ বা আমাদের সম্পদের জন্য সহযোগিতা দরকার ছিল, তখন আমাদের আন্তর্জাতিক সহযোগীরা বললেন, তোমরা তো এটাকে জরুরি সমস্যা মনে করছো না, তোমরা যারা রোগতত্ত্ববিদ তারা বলছো, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা বলছে এটা স্বাস্থ্য জরুরি অবস্থা না। তাহলে তো তোমাদের নিজেদেরই এই বিষয়ে সমাধান করার ক্যাপাবিলিটি আছে বা সক্ষমতা আছে, তবে তোমাদের আরও সক্রিয় হওয়া দরকার। সেটা হয়তো আমাদেরকে মানে অনানুষ্ঠানিকভাবে বলেছে। কাজে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার, যে পৃথিবীর বিভিন্ন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেন। কারণটা হলো সাধারণভাবে যে বাজেট, সেই বাজেটটা যদি জরুরি ভিত্তিতে বরাদ্দ করতে হয়, সিনেটের বিভিন্ন কমিটি আছে, পাশ করে আনতে কয়েক মাস লেগে যায়। কিন্তু যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তখন রাষ্ট্রপতি নিজেই সেটা করতে পারেন। তবে হ্যাঁ, এদিক দিয়ে বাংলাদেশে যেই আমাদের সংবিধান নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে অসীম ক্ষমতা দিয়েছে। তিনি যদি মনে করেন কোথাও জরুরি বরাদ্দ দেওয়া দরকার, তিনি সেটা করতে পারেন। সেই কারণে হয়তো জরুরি অবস্থা ঘোষণাটা তারা না করলেও চলছে। কিন্তু মানুষকে সতর্ক করার জন্যে, গোটা দেশের সরকারের সমস্ত অঙ্গকে একসাথে কাজ করার জন্য, সমন্বিত কাজ করার জন্যে, এই ধরনের গুরুত্ব দেওয়ার জন্য এটা দরকার। ঘোষণা করুন বা নাই করুন, এরকম একটা বার্তা দেওয়া দরকার। আমি একটু উদাহরণ দিচ্ছি। দেখুন, আমাদের পরিবেশে যিনি উপদেষ্টা আছেন, পলিথিন মুক্ত করার জন্য, প্লাস্টিক মুক্ত করার জন্য তিনি কিন্তু খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন। এটা হচ্ছে আপনি সক্রিয়ভাবে চেষ্টা করছেন যে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে যে নির্বাচন করা, কিন্তু পরিবেশ দূষণের কারণে পানি জমছে, প্লাস্টিকের ব্যবহারের কারণে বা পলিথিন ব্যবহারের কারণে পানি জমছে, সেই পানিতে ইলিশ মশা ডিম পাড়ছে, সেখান থেকে মশা হচ্ছে। কাজেই আজকে পরিবেশ মন্ত্রণালয়ে যে এগিয়ে আসে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগ দেওয়া উচিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেওয়া উচিত, কারণ এগুলো সব পরস্পর সম্পর্কিত। আজকে সিটি কর্পোরেশনগুলো হয়তো মেয়র নেই, কাউন্সিলররা কেউ কাজ করছেন, কেউ কাজ করছেন না, যারা সরকারি কর্মকর্তা তারা কাজ করার চেষ্টা করছেন, কিন্তু এই
মূল কাজটা হচ্ছে কাউন্সিলরদের জনসম্পৃক্ত। এই জনসম্পৃক্ত করবার জন্য একটা অনুকূল পরিবেশ কিন্তু আছে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থান হওয়ার কারণে ছাত্র তরুণরা যুবকরা দেশের কাজ করতে চায়। কাজে আজকে যদি তাদেরকে সঠিকভাবে এখানে সামান্য কিছু প্রশিক্ষণ দিয়ে তাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে এডিস মশাকে ফোকাস করে যদি করা হয়, আমার মনে হয় পরিস্থিতির এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্থিতি খুব দ্রুত উন্নতি করবে। তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে, তারা সবসময়ের কাজ না, তারা উদাহরণ সৃষ্টি করেছে। সেরকম কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু এখনো ফিরে আসেনি। ছাত্ররা যেটা করেছে, এর আগেও একটা নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণে চমৎকার উদাহরণ দেখিয়েছে। কাজেই এই পলিথিন দূর করা, প্লাস্টিকের ব্যবহার, দূষণ রোধ করা, শহর এবং নগর সব জায়গাতেই আপনি বলেছেন যে নগরে চলে গেছে, নগরের বাইরে চলে গেছে, কারণ মানে আমাদের গ্রামাঞ্চলে কিন্তু পাকা রাস্তা, পাকা ভবন, টিনের চালা কিন্তু ঢালু, সেখানে বৃষ্টি পানি চলে যায়। কিন্তু আমরা পাকা বিল্ডিং করছি একেবারে ফ্ল্যাট, এবং কার্নিশ আছে, ওয়াল আছে, সেখানে পানি জমে থাকছে। কাজে আমাদের এই নির্মাণ শৈলীর কারণে ছাদের মধ্যে পানি জমে থাকছে। আর সরকারি ভবন তো কেউ খবর রাখে না, থানা কেউ খবর রাখে না। গ্রামাঞ্চলেও এরকম কিন্তু প্রতিটি গ্রামে অন্তত মানে সরকারি ভবন কিন্তু পাকা, উপজেলা হেলথ কমপ্লেক্স বলুন বা ইউনিয়ন পরিষদ ভবন বা কমিউনিটি সেন্টার, এখন ব্যক্তি পর্যায়ে অনেক পাকা ভবন তৈরি কিন্তু অনেক পাকা ভবন তৈরি হয়েছে, পাকা রাস্তাঘাট আছে, গাড়ির ব্যবহার আছে, সেই গাড়ি আবার নষ্ট হয়ে পড়েছে, সে পানি জমছে, এবং প্লাস্টিকের ব্যবহার, পানির বোতল পানি খেয়ে অর্ধেক আমি ফেলে দিচ্ছি, পলিথিন ফেলে দিচ্ছি। সেখানে কিন্তু বর্ষাকাল যদি চলেও যায়, বর্ষা ছাড়া কিন্তু আমাদের নিত্য ব্যবহার্য পানি, সেখানে আমরা সেচ কার্যের জন্য কিন্তু আমরা পরিষ্কার পানি তুলছি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, সেই পানি কিন্তু যদি ছড়িয়ে যাচ্ছে স্বাভাবিক, মানে আমাদের যে শস্য ক্ষেত সেখানেও যাচ্ছে, আবার প্লাস্টিক বা পলিথিনও যাচ্ছে, কাজে সেখানে পানি জমেছে। কাজে শীতকালেও কিন্তু ডেঙ্গু রোগী পাচ্ছে। আমরা কয়েক বছর ধরে দেখছি যে শীতের সময় কিন্তু ডেঙ্গু রোগী নাই এমন কোনো দিন নাই, ডেঙ্গু রোগী পাচ্ছে, হয়তো মৃত্যুটা কমে যাচ্ছে। কাজেই এই কাজগুলো জনগণকে সম্পৃক্ত করে পরিবেশ পরিচ্ছন্নতার পাশাপাশি এই কাজটা যদি আমরা এই জাগ্রত তরুণ ছাত্রদেরকে কাজে লাগাই এবং তাদেরকে স্বল্পস্থায়ী প্রশিক্ষণ দেই, চমৎকার কাজটা হবে। তাহলে একদিকে পরিবেশ যেদিকে আমরা আরও ভালো করতে পারবো, একটা হচ্ছে যে রোগীকে সন্ধান করা। আপনি যখন মশা নিয়ন্ত্রণ করবেন তখন কিন্তু আপনাকে রোগীকে খুঁজতে হবে, এবং বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, যারা নিজের পয়সায় প্রাইভেট ব্যক্তি মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারে তার ডেঙ্গু পরীক্ষা করার তাদের সঙ্গতি নেই, এবং তিনি পরীক্ষা করতে যাচ্ছে না, যদি ডেঙ্গু ধরা পড়ে কাজ করতে যেতে পারবে না, কাজ না করলে সে না খেয়ে থাকছে, তাকে কাজের সামাজিক সহায়তা দেওয়া। কাজে জনগণকে সম্পৃক্ত করলে তাদেরকে যেমন টেস্ট করা যাচ্ছে, যার ডেঙ্গু শনাক্ত হবে সে তখন ঘরে থাকবে বা মাধ্যমিক পর্যায়ে হাসপাতালে তাকে নিয়ে যাবেন, তাকে সামাজিক সহায়তা দিতে হবে, সে এবং তার পরিবার যেন বেঁচে থাকতে পারে বা কাজ থাকতে পারে। এভাবে একটা সমন্বিত উদ্যোগ নিয়ে যদি করি, নিশ্চয়ই কেন পারবো না। আমরা পাকিস্তানের সময় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা হয়েছে, ম্যালেরিয়া কিন্তু প্রাণঘাতী রোগ ছিল, সেই সময় কিন্তু আমাদের লজিস্টিক এত আধুনিক ছিল না, কিন্তু গোটা প্রশাসন যন্ত্র জনগণকে একত্রিত করে রোগতাত্ত্বিক কাজ, কীটতাত্ত্বিক কাজ সব একসাথে করে কিন্তু ম্যালেরিয়া নিয়ন্ত্রণ হয়ে গেছে। এখন ম্যালেরিয়া বাংলাদেশে আছে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, সেই এপিডেমিক আকারে নেই। কাজে সেই মডেলে যদি আমরা কাজ করি, তখন কিন্তু ম্যালেরিয়া ইনস্টিটিউট করা হয়েছিল, যেই ম্যালেরিয়া ইনস্টিটিউটটা পরবর্তী পর্যায়ে ম্যালেরিয়া নির্মূল হওয়ার পরে এপিডেমিওলজি ইনস্টিটিউট হচ্ছে, যেটা আজকে আইডিসিআর। আজকে নতুন করে হয়তো আপনি ডেঙ্গুর ইনস্টিটিউট করার দরকার নেই, কিন্তু এরকম একটা প্রতিষ্ঠানকে কাজ দেন, অথবা প্রতিষ্ঠানকে কাজ না দিলে একটা সমন্বয় কেন্দ্র করুন স্বাস্থ্য বিভাগের মধ্যে, যেই সমন্বয় কেন্দ্রে আপনার এই কীটপতঙ্গ বাহিত রোগ, যেটা ডেঙ্গু এখন আমাদেরকে আঘাত করছে, জিকাও কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এই গবেষণাগুলো মানে জরুরি, অন্তত মানে সাধারণ মানুষের বিবেচনাও এই গবেষণাগুলোর মানে কেন্দ্রগুলো বা এই ধরনের গবেষণা কাজ যে জরুরি, এটা সাধারণ মানুষও মনে করছে, কারণ তাদের বক্তব্যটা খুব পরিষ্কার, যাকে মোকাবেলা করব তাকে না জানলে মোকাবেলা করব কি করে। একটা সমন্বিতভাবে যদি একটা কেন্দ্র থেকে কাজ করা হয়, সমস্ত মন্ত্রণালয় কাজ করবে, এবং সরকারের যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা দেখভাল করবেন, তাহলে কিন্তু নাহলে এই অনাবশ্যক মৃত্যুগুলো আবার ঠেকাতে পারি, সেটা কিন্তু আমরা সেখান থেকে আমরা রেহাই পাচ্ছি। আরেকটা বিরতি সময় হয়ে গেছে, ফিরব আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহারি মির্জাপুর 0 আওয়ারের সময় হলো আরও একটা বিরতির, ফিরব অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত
ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতি সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও ফিরছি আলোচনায়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুবাইর রহমান, এবার আপনার কাছে ফিরছি আলোচনায়। আপনার লম্বা সময়ের একটা কাজের অভিজ্ঞতা আছে সিটি কর্পোরেশন আপনার একটা প্রতিষ্ঠানে, সেই জায়গা থেকে আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে বর্তমান বাস্তবতা অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী যে এই সময়কালে নানা কারণে আমরা জানি যে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো একটু একটু আগের চাইতে মানে কম গতিতে কাজ করছে বা কাজের মাত্রা কম। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তার বর্তমান বাস্তবতায় কতটুকু কার্যকর ভূমিকায় দেখতে পারি বা কিভাবে হতে পারে কার্যকারিতাটা একটু শুনবো। আচ্ছা দেখুন, আপনার আমরা সবাই জানি, আপনি যেটা ইঙ্গিত করেছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে স্বাভাবিকভাবেই দেশের প্রত্যেকটা সেক্টরেই কিছু না কিছু অর্থাৎ পরিবর্তন এসেছে, যার কারণে আপনার কিছু স্থবিরতা অবশ্যই এসেছিল। সেগুলোকে কিন্তু এখন অনেকটাই কাটিয়ে উঠেছে এবং আমি সিটি কর্পোরেশন খোঁজখবর নিয়ে আমি জানি যে তারা কিন্তু অনেকটাই কাটিয়ে, মোরওভার এখানে হয়েছে কি আপনার যখন সরকার থেকে একজন প্রশাসক নিয়োগ করে দেওয়া হয়েছে, বাকি সেটআপ কিন্তু কার্যকরী রয়েছে। অর্থাৎ হেলথের ম্যান পাওয়ার, মসকিটো কন্ট্রোলের যে ম্যান পাওয়ার, তারা কিন্তু ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকের যে পোস্টিং করা আছে, তারা যে ডিস্ট্রিবিউটেড আছে, তারা কিন্তু আমার এবং জনবলগুলো কিন্তু একই আছে। হয়তোবা কাউন্সিলররা অনেকে সক্রিয় আছেন, অনেকে সক্রিয় নাই, এভাবে আছে। কিন্তু কাউন্সিলরদের চেয়ে এক্ষেত্রে কিন্তু হেলথের যে সেটআপটা রয়েছে মসকিটো কন্ট্রোলের, সেইটা কিন্তু কাজ করছে এবং সেটা তদারকি করার জন্য জনবলও রয়েছে, কর্মকর্তাবৃন্দও আছেন, তারা কাজ করছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে ডেঙ্গিকে আসলে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য, এবং এখানে আপনার সংখ্যাটা কিন্তু বেশি, মানে অনেক বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত হলো, এটাতেও আতঙ্কিত হওয়ার খুব বেশি কারণ থাকতো না যদি আপনার মৃত্যু কমে যেত। কারণ আপনি দেখবেন যে সিঙ্গাপুরে অনেক ক্ষেত্রে আমরা কম্পেয়ার করি যে আমাদের দেশে মাত্র 24,000 আক্রান্ত হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে 35,000, এরকম কম্পেয়ার আমরা কিন্তু করি। কিন্তু সিঙ্গাপুরে আবার দেখবেন যে ডেথ একটাও নাই, 0 ডেথ, কোনো ডেথ নাই। আমাদের আবার সেখানে হয়তো আপনার ডেথ যেরকম আজকে আমাদের টোটাল ডেথ 158 জন, তাই না আপনার এখন পর্যন্ত, জি, মানে টোটাল ডেথ 158 জন, 29,000 মানুষ এ পর্যন্ত আক্রান্ত হয়েছে, তার ভিতরে যদিও 786। অথচ এই সংখ্যাটাও কিন্তু আমার কাছে মনে হয় যে সঠিক নয়। কারণ হলো যে আমরা যারা হসপিটালে রিপোর্ট করছে আমরা শুধু তাদের পরিসংখ্যানটাই পাচ্ছি, কিন্তু তার চেয়ে অন্তত পক্ষে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন যে অন্তত 10 গুণ বেশি মানুষ আক্রান্ত হয়, যারা হয়তো ঘরেই চিকিৎসা নিচ্ছে, হয়তো বা আপনার ডেঙ্গু টেস্ট কেউ করাচ্ছে, কেউ করাচ্ছে না। তো এই যে আপনার এই অব্যবস্থাগুলোর কারণে টেস্ট করছে না, দেরিতে রিপোর্ট করছে, কমপ্লিকেটেড হওয়ার পরে আসছে, তারপরে মফস্বল পর্যায় থেকে তাদেরকে রেফার করছে ঢাকাতে কেন্দ্র অভিমুখে। এই যে আসার প্রক্রিয়ার মধ্যে তার যে অব্যবস্থাপনাটা হচ্ছে, এখানে কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে এবং অনেক পেশেন্ট মৃত্যুবরণ করছে। এই মৃত্যুটাকে খুবই রোধ করা কিন্তু সম্ভব ছিল। সেটা হলো যে আপনার সরকারের কিন্তু ডেঙ্গু চিকিৎসার চমৎকার একটা গাইডলাইন রয়েছে এবং যেটা দিয়ে অনেক ট্রেনিংও করানো হয়েছে ডক্টরদেরকে এবং একদম জুনিয়র ডক্টরদেরকেও এই ট্রেনিং করানো হয়েছে। ডেঙ্গু ট্রিটমেন্ট এখন কিন্তু স্পেশালিস্টের ট্রিটমেন্ট না, এটা একজন যে MBBS ডক্টর সেও করতে পারে। কাজে এই ক্ষেত্রে রেফারালটাকে আমরা যতটা কমিয়ে আনতে পারবো তত রোগীর মৃত্যুকেও কমিয়ে আনা যাবে। আরেকটা জিনিস হলো যেটা আমার কাছে মনে হয়েছে যে সিটি কর্পোরেশন যে কাজের গতি আছে, এই গতিতেও যদি কাজ করে, মানুষের যেই জিনিসটা দরকার আছে, যেটা মোশতাক ভাইও বলছিলেন যে জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা, অর্থাৎ এখন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন কিন্তু সবাই জানে যে আপনার এডিস মশা কোথায় জন্মায়, কোন পানিতে কীভাবে জন্মায়, সবাই জানে, সবাই। কারণ টেলিভিশনে প্রতিনিয়তই বিভিন্ন তারা ভিডিও চিত্র দেখছে, বিভিন্ন অ্যাডের মাধ্যমে বিভিন্ন সেলিব্রিটিরা বলছে, আমরা সিটি কর্পোরেশন থেকে মাইকিং করছে, ইমামদের মাধ্যমে প্রত্যেকটা মসজিদে বলা হচ্ছে, বিভিন্নভাবে মত বিনিময় সভা করা হচ্ছে, এগুলোর মাধ্যমে তারপরে স্কাউটদেরকেও কিন্তু সম্পৃক্ত করা হয়েছে, তাদেরকেও মাঠে নামানো হয়েছে, তারাও কাজ করছে।
ইয়েদের সাথে, কর্মীদের সাথে, মশক কর্মীদের সাথে। তো এগুলো করে মানুষকে কিন্তু পর্যাপ্তভাবে জানানো হয়েছে, এবং এখন আর একজন মানুষও পাওয়া যাবে না যে জানে না যে কোথাও এক জায়গায় পানি জমে থাকলে সেখানে মশা জন্মাতে পারে। এই জাতীয় যে রোগ ব্যাধি যেগুলো আছে সেগুলো আসলে শুধুমাত্র কর্মকৌশল নির্ধারণ করে তো এটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না, যদি জনসম্পৃক্ততার জায়গাটা যদি নিশ্চিত করা না যায়, কারণ এখানে একটা বড় ভূমিকা আসলে তাদেরও। এক্স্যাক্টলি, কারণ এটা সবসময় মনে রাখতে হবে যে কারণ এই শুধুমাত্র নলেজটা যেটা তারা যে জেনেছে, অ্যাওয়ারনেসটাকে বাস্তবে কার্যে পরিণত করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এক ধরনের অবহেলার একটা টেন্ডেন্সি জাতিগতভাবেই আছে। আমরা মনে করি এই সবার হবে, আমার হবে না, অথবা জাস্ট কী হবে একটা মশা কামড় দিলে, অথবা যে এখানে পানি পড়ে আছে সেটা আমরা দেখছিও না, খেয়ালও করছি না। একটু সচেতনভাবে প্রত্যেকেই যদি ছুটির দিনে আপনার শুক্রবার অথবা শনিবারে অথবা কোনো দিন অফিসে যাওয়ার আগে একটু বাড়িটাকে সে যদি তার প্রিমিসেস কোথায় কোথায় ছাদে একটু দেখে আসেন, তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই এই প্রতিরোধ করা সম্ভব। কারণ মশার এমন একটা হ্যাবিট, যেখানে জন্ম নেয় সে কিন্তু তার 100 মিটারের ভেতরেই বাড়ির ইয়ার ভেতরে যেখানে হিউম্যান সোর্স পাবে বাইট করার জন্য, সেখানেই সে ঢুকে পড়বে। অর্থাৎ আপনাকে যে কামড় দিচ্ছে সে হয় আপনার বাড়িতেই জন্ম নিয়েছে অথবা আপনার নিকটতম প্রতিবেশীর বাড়িতে জন্ম নিয়েছে। কাজেই এই সচেতনতাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যদি প্রত্যেকে আমরা সম্পৃক্ত থাকতে পারি এবং পরিচ্ছন্ন থাকতে পারি, তাহলে কিন্তু আপনার মশা নিয়ন্ত্রণ এবং আপনার ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। আরেকটা জিনিস আপনাকে এখানে বলে রাখি, সেটা হলো যে একটা সময় আপনার ডায়রিয়া অথবা কলেরা আমাদের জন্য খুবই আতঙ্কের একটা বিষয় ছিল। এখন কিন্তু এটা কিন্তু আতঙ্কের বিষয় নয়, কারণ প্রতি বছর সারা বছর লাখ লাখ শিশু ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, কিন্তু মৃত্যুর হার কিন্তু খুবই কম, যার জন্য আমরা ওইটাকে নিয়ে অতটা ভীতির একটা কারণ না। অনুরূপভাবে আমার ডেঙ্গিতেও যদি আপনার যে গত বছরে 2023 সালে 3 লাখ মানুষ আক্রান্ত হয়েছিল, 3.5 লাখের মতো। তো আতঙ্কের কারণ কেন? কারণ 1700 মানুষ মৃত্যুবরণ করেছিল, 1705 জন। কিন্তু যদি আমরা জানতাম যে আক্রান্ত হয়েছে, জ্বর হয়েছে, কেউই মৃত্যুবরণ করছে না, তাহলে আমাদের জন্য আতঙ্কের কোনো কারণ হতো না। কারণ ইট ইজ এ ভাইরাল ফিভার, এটা অন্যান্য ভাইরাস জনিত জ্বরের মতো রোগের মতো একই জিনিস। ধন্যবাদ আপনাকে। এবার মোশতাক হোসেন, আপনার কাছে আসছি। অনুষ্ঠানের একদম শেষ দিকে এসে গেছি। আমরা যখন দেখি যে একজন রোগী সে হয়তো অন্য কোনো একটা রোগের কারণে হাসপাতালে ভর্তি হয়ে আছেন, কিন্তু তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এবং সেটা যদি হয় যে রাজধানীতে বড় কোনো একটি হাসপাতাল, এবং এই ঘটনা ঘটেছে, তো সেটা কিন্তু একটা উদ্বেগের জন্ম দেয় যে আমরা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলছি, এত গল্প হচ্ছে, এত কথা হচ্ছে, কিন্তু একজন ধরেন কিডনি হয়তো ডায়ালাইসিস করছেন, তিনি হয়তো কিডনি নানা সমস্যায় ভুগছেন, তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। তো এই জায়গাটা আসলে তো একটা হ্যাঁ, এটা তো অবশ্যই শুধু একজন রোগী তো আক্রান্ত হচ্ছে সে দুঃখজনক। এখানে তো চিকিৎসকরা কাজ করছেন, নার্স কাজ করছেন, স্বাস্থ্যকর্মী কাজ করছেন, রোগীদের আত্মীয়স্বজন যাচ্ছেন। কাজে হাসপাতালগুলোতেও দেখা থাকে তার ছাদে পানি জমে আছে কিনা, কার্নিশে পানি জমে আছে কিনা, ফ্রিজারের নিচে পানি জমে আছে কিনা, বা কিংবা তার যে শৌচাগার সেখানে কোনো কর্নারে পানি জমে আছে কিনা। আরেকটা হচ্ছে যে মশা নিয়ন্ত্রণের জন্য রোগীদেরকে মশারি আনতে বলা হচ্ছে, বা কেউ কেউ মানে সেখানে অনুদান হিসেবে দিচ্ছেন। ফ্লোরের ভিতরে মেঝেতে রোগী আছে, আপনি মশারি টানাচ্ছেন, তো ওখানে ডাক্তার কখন যাবে, কিভাবে যাবে, চিকিৎসক কিভাবে যাবে? আমরা আমাদের যারা উচ্চবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা আমরা আমাদের বাড়িঘর জাল দিয়ে ঘেরা করছি যে কোনো মশা ঢুকতে না পারে, এবং সফল। এবং বিভিন্নভাবে আমাদের বিভিন্ন বাসা বাড়িতে যারা উচ্চবিত্ত সেখানে কিন্তু মশা ঢুকছে না, একেবারে আমরা জাল দিয়ে নেট দিয়ে ঘেরা করছি। হাসপাতাল কেন আমরা করতে পারবো না? হাসপাতালে এতগুলো রোগী থাকছে, স্বাস্থ্যকর্মীরা কাজ করছে, অন্যান্য মানুষ আসছে, হাসপাতালে কেন আপনি নেট দিয়ে ঘেরা করতে পারবো না যেখানে মশা ঢুকবে না, এবং পরিচ্ছন্ন রাখা হাসপাতালের সর্বোচ্চ শুধুমাত্র এডিস মশার জন্য কেন, যেন রোগ না ছড়ায়, কিংবা সেখানে কোনো মানে পচনশীল দ্রব্যাদি না থাকে, সেখানকার শৌচাগারগুলো যেন পরিষ্কার থাকে। এটা তো আমাদের একটা প্রোটোকলই রয়েছে যে ওনারা স্বাস্থ্য প্রশাসনে কাজ করেছেন, অনেকে হাসপাতালের ডিরেক্টর ছিলেন।
ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের কমিটি সব হাসপাতালে আছে, এগুলো কার্যকরী না কেন? এবং সেখানে কিন্তু এডিস মশা থেকে শুরু করে সব ধরনের ইনফেকশন থেকে সুরক্ষিত করার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। যদি সম্পদের ঘাটতি থাকে তারা মন্ত্রণালয়কে বলবে, এবং মশা মুক্ত রাখাটা হচ্ছে দরকার। সেখানে রোগী থেকে শুরু করে যে কেউ যেন মশার দ্বারা আক্রান্ত না হয়। আপনি একটা ভালো জিনিস তুলে ধরেছেন। আমার মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মশামুক্ত রাখার জন্য তারা পুরো হাসপাতালটাকে নেট দিয়ে যদি ঘেরাও করি তাহলে ভিতরে মশারি টাঙাতে হয় না। কারণ যেখানে রোগী থাকে সেখানে তো এয়ার কন্ডিশন নাই, শুধু কেবিনে এয়ার কন্ডিশন আছে। সাধারণ রোগী বা চিকিৎসক যেখানে থাকে এয়ার কন্ডিশন নাই। এই গরমে মশারি টানিয়ে থাকা, এবং এটা তো একটা এই কারণে অনেকে মশারি টাঙাচ্ছে না যারা রোগী, কারণ ফ্লোরের ভিতরে লাইনের পরে লাইন রোগী, কোথায় মশারি টানাবেন আপনি? কাজে এইটা একদিকে বিকেন্দ্রীকরণ যদি করি আমরা রোগীদের ভিড়টা কমে যাবে। আর গোটা এটা জুতা আবিষ্কারের মতো আর কি, যে আমি যদি পুরো হাসপাতালটাকেই মশামুক্ত রাখি নেট দিয়ে, তাহলে তো ইন্ডিভিজুয়াল মশারি লাগছে না। আমার মনে হয় এই বিষয়ে যদি নীতি নির্ধারকরা গুরুত্ব দেন এবং পর্যাপ্ত সহযোগিতা করেন, আমার মনে হয় হাসপাতালের মাধ্যমে এই ডেঙ্গু রোগী মানে আক্রান্ত হওয়াটা কমে যাবে, এবং এটা খুব দুঃখজনক। আমাদের সময় শেষ হয়ে এসছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও হয়তো দেখা হবে, কোনো এক সময় কথা হবে আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর জিরোরে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।